তত্ত্ববিদ, বাস্তুতত্ত্ববিদ এবং তন্ত্র সাধনা করেন। তার সাথে তিনি একজন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবু তিনি বস্তুগত জীবনের মোহ ত্যাগ করে গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস আছেন আজকে আমাদের আমন্ত্রণে। আবার আছি আমি অজয় ভদ্র আপনাদের সাথে সংযোগ স্থাপন করার জন্য। আপনারা ফোন করতে থাকুন, আমরা আলোচনা শুরু করি। শ্রী দেবদাসবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দর্শকদের অনুরোধে এবং আমাদের আমন্ত্রণে আজকে আবার সময় মতো আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। অজয়, তোমাকে এবং তার সাথে সাথে এই স্টুডিও কর্তৃপক্ষকে এবং এত রাতে এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভাইয়েরা এই অনুষ্ঠানকে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে, সমস্ত টেকনিশিয়ান ভাইদের এবং সর্বোপরি যারা আপনারা ভক্তবৃন্দ এবং দর্শকগণ, আপনাদের সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ দেবদাসবাবু, আপনাকে প্রথমেই জানাই যে আপনার পাশে যেটা আমি উপস্থাপনা করলাম যে সমুদ্রের মাঝখান থেকে আমাদের বৈজ্ঞানিকরা বা ডুবুরেরা যেরকমভাবে আপনি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে মানুষের কাছে এত সুন্দর উপস্থাপন আমরা আলোচনার মাধ্যমে জানতে পারি, জেনেছি। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম রবি সম্পর্কে, বুধাদিত্য যোগ সম্পর্কে। তা আপনি তো মানে একজন গবেষক জ্যোতিষীর যা যা গুণ থাকা প্রয়োজন আপনার মধ্যে তাই আছে। আজকে আমার প্রশ্ন হচ্ছে হস্তরেখা, হাত সম্পর্কে আপনার কাছ থেকে জানবো যে হাতে কোথায় গ্রহের কিরকম প্রভাব বা স্থান আছে এই সম্পর্কে। হ্যাঁ, সেই বিষয়ে আমি অবশ্যই আলোচনা করবো। এর আগের দিন বুধাদিত্য যোগ সম্পর্কে, বুধ এবং আদিত্য অর্থাৎ সূর্যের অনেক বিবরণ, যে এই সূর্য আমাদের মানব জীবনে কি কি বিষয়ের প্রভাব বিস্তার করে সে সম্পর্কে আলোচনা করেছিলাম। বুধের আলোচনা বাকি রয়েছে, আজ সম্পূর্ণ বিষয়টিকে কেন্দ্রীভূত করে আলোচনা করব। তাহলে যেটি তুমি বললে যে আমাদের হাতের ওপর কি প্রভাব রয়েছে বা আমরা হাত থেকেই বা কি করে আমাদের জীবনে ভালো মন্দকে নির্ণয় করতে পারবো। ভক্তগণ, ইতিপূর্বে আমি আপনাদেরকে এই রাশিচক্রের বিভিন্ন গ্রহের নিজের ঘর সম্পর্কে বিস্তারিতভাবে এই টিভি মিডিয়াতে প্রতি রবিবার দিন রাত্রি 10টা 5 থেকে 11টা 5 এবং প্রতি বৃহস্পতিবার রাত্রি 10টা 15 থেকে 11টা 15-তে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। এছাড়াও আলোচনা করে আসছিলাম অন্যান্য টিভি মিডিয়াতে। তাহলে আজকে হাত সম্পর্ক বলবো অনেক কথা। তাহলে যেরকম আমি ইতিপূর্বে আপনাদের বলে দিয়েছিলাম যে কোন ঘরের কে মালিক, আজ এই হাত সম্পর্কে বলবো যে হাতের কোন স্থানের কে মালিক। হাত সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। এই হাত, এর মধ্যেও বিভিন্ন গ্রহের অবস্থান রয়েছে। একটি খুব স্থূল ব্যক্তিরও হাত দুর্বল হতে পারে বা হাতের গ্রহগুলো দুর্বল হতে পারে। আবার একটি শীর্ণকার ব্যক্তিও কিন্তু হাতের গ্রহগুলো অত্যন্ত বলবান হতে পারে। এটি আপনারা রিড করলেও আপনারাও শিখে যাবেন, যেমন আপনারা ইতিমধ্যেই জন্মছক সম্পর্কে অনেক কিছু শিখে গিয়েছেন। তাহলে এরকম যেভাবে আমাদের জন্মছক এক একটি ঘরের অধিপতি এক একটি গ্রহ, আমার হাতেরও এক একটি স্থানের অধিপতি এক একটি গ্রহ। রবি, যে সম্পর্কে আমি আগে বলেছি, আজ আরো বহু বিষয় সম্পর্কে বলবো। হাতের এই যে এর মধ্যে বৃহস্পতির স্থান হচ্ছে এটি, অর্থাৎ আমাদের এই তর্জনী আঙুলের নিচে যে মাউন্ট বা উঁচু যে জায়গাটি, সেটি হলো বৃহস্পতির স্থান। এই যে মাঝের যে আঙুলটি, যেটি হচ্ছে মধ্যমা, তার নিচে যে এর নিচের যে জায়গাটি, সেটি হলো রবির স্থান। এবং এই যে কনিষ্ঠা, এর নিচের যে জায়গাটি, সেটি হলো বুধের স্থান, বুধ। এবার এই যে বৃদ্ধাঙ্গুলি, তার নিচে যে বড় যে জায়গাটি, সেটি হলো শুক্রের স্থান। এবং এই পাশে আরেকটি ফোলা জায়গা রয়েছে, আরেকটি উঁচু জায়গা রয়েছে, সেটি হলো চন্দ্রের স্থান। তাহলে এই সমস্ত জায়গা তো আমাদের হাতে সব জায়গা নিয়ে নিল, এখনো তো বাকি রয়েছে মঙ্গল, রাহু এবং কেতু। সেগুলো কোথায়? সেগুলো রয়েছে আমাদের মধ্যেই। এই মাঝে যে জায়গাটি, সেটি হলো কেতুর স্থান, যে জায়গাটি গভীর। এই থামটিকে ভাঁজ করলে একটি ভাঁজ এখানে পড়ছে,
এই জায়গাটি হলো রাহু স্থান, এবং এই বুধ এবং চন্দ্রের মাঝখানে জায়গাটি সেটি হলো মঙ্গলের স্থান। যেরকম আমি আপনাদের শিখিয়ে দিয়েছিলাম যে এই রাশিচক্রে কোন ঘরটি কার বা কোনটি কার স্থান, সেরকম আপনারা জেনে ফেললেন হাতেই বা কার স্থান রয়েছে। অদ্ভুত বিষয়। এই বিজ্ঞপ্তরী এই এত মডার্ন যুগে এসে আমরা কেন এখনো পর্যন্ত জানবো যে হাতে কোন গ্রহ রয়েছে? গ্রহ তো আছে আমাদের গ্যালাক্সিতে। সম্ভব? হাতে গ্রহগুলোর হাতের গঠন দেখে গ্রহগুলোর প্রভাব বিচার করা হয় যে একটি মানুষের ওপর এই গ্রহগুলোর কি প্রভাব আছে। এখন এই গ্রহ প্রভাব আমাদের হাতের ওপরে আছে কিনা, বা আমাদের হাত দেখে আমাদের মানব জীবনে এই গ্রহগুলোর প্রভাব বিচার করা যায় কিনা, সেটা আমরা জানবো রিসার্চের মাধ্যমে। যদি হাত দেখে একটি ফলাদেশ করে 100 মানুষের ফলাদেশ করে যদি আমরা 100 মানুষের ভবিষ্যৎ বা অতীত বা বর্তমান সম্পর্কে সঠিকভাবে বলতে পারি, বা আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বলতে পারে, তাহলে এই কম্পিউটার এবং ল্যাপটপের যুগেও আমরা মেনে নেব যে হ্যাঁ, হাতের ওপর বা হাত দেখে আমরা গ্রহের অবস্থান বলতে পারি। আর যদি তা ঠিক না হয় তাহলে ছুঁড়ে ফেলে দেব আমাদের জ্যোতিষশাস্ত্রকে। আমি বলবো আপনারা মিলিয়ে নেবেন। যেরকম আমি ইতিপূর্বে আপনাদের বলেছিলাম যে আমাদের এই জন্মকুণ্ডলীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ঘর হচ্ছে লগ্ন বা লং বা অ্যাসেন্ডেন্ট, সেই রকম আমাদের হাতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থাম। দুদিক থেকে এটি গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ব্যবহারিক জীবনের পক্ষে যে কোনো কাজ করুন না কেন সেখানে থামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বা আমরা বৃদ্ধাঙ্গুলি ছাড়া কোনো কাজই সঠিকভাবে করতে পারি না। সেই রকম জ্যোতিষ বিচারের ক্ষেত্রেও একটি মানুষের ক্যারেক্টার, একটি মানুষের শিক্ষাগত যোগ্যতা, একটি মানুষের মানসিকতা, একটি মানুষের বংশমর্যাদা, একটি মানুষের একাডেমিক কোয়ালিফিকেশন, একটি মানুষের জীবিকা জানতেও থামের ওপর গুরুত্ব দিতে হবে অত্যন্ত বেশি। এছাড়া রয়েছে আমাদের হাতের আরো অনেক ছোটখাটো বিষয়। যদিও আমি কথা দিয়েছি যে আজকে রবির পরে বুধ নিয়ে আলোচনা করব এবং আমি চন্দ্র নিয়ে আলোচনা করব হাতের সাথে সাথে। থাম থেকে আমরা কি জানতে পারবো? এই থাম থেকে আমরা জানতে পারবো একটি মানুষের মানসিকতা, একটি মানুষের একাডেমিক কোয়ালিফিকেশন, একটি মানুষ শিক্ষিত কি অশিক্ষিত, একটি মানুষ শ্রমজীবী নাকি বুদ্ধিজীবী। ফিরে আসতে সেটাই সঙ্গে থাকুন। হ্যাঁ, দেখিনি কি আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। 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 আমি অনুষ্ঠান থেকে দেখে অনেক কিছু শিখেছি। তাও মানে আমি আপনাকে বলছি, আমার নাম শুভজিৎ সাহা। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 0501-1984। 0501-1984। সকাল 10:30। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি জানেন, উনি ক্যালকুলেশন করুক। ব্যাপারটা কি জানেন তো, জ্ঞানী মানুষের অনুষ্ঠান দেখলে জ্ঞান অবশ্যই আপনারও হবে, এটাই হচ্ছে ঘটনা। আচ্ছা, তুমি বলো যে 5ই জানুয়ারি 1984 সেদিন কি বৃহস্পতিবার ছিল, এবং হচ্ছে তোমার কি মকর রাশি এবং হচ্ছে মীন লগ্ন? তুমি কি বিষয়ে প্রশ্ন করতে চাও বলো। আমার প্রশ্ন হচ্ছে, আমার সামনে মানে ফাইনাল ইয়ার পরীক্ষা, গ্র্যাজুয়েশন, রেজাল্টটা কিরকম হবে? আর আমার একটা সরকারি চাকরি মানে কোশ্চেনটা আটকে রয়েছে। ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। অবশ্যই বলবো। আমি সমস্ত ঘর নিয়ে আলোচনা করব। না, বুধাদিত্য যোগ হচ্ছে, আমি আলোচনা অবশ্য করব, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে ফোনটা করার জন্য। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে দেখা যাচ্ছে যে মকর রাশি এবং হচ্ছে মীন লগ্ন, এবং শ্রবণা অর্থাৎ হচ্ছে 22 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, এবং তিথিতে জন্ম বৈশ্য বর্ণ এবং দেবগণ। তুমি এখানে যেটি প্রশ্ন করেছো তোমার শিক্ষা সম্পর্কে, তোমার সরকারি চাকরি সম্পর্কে, এবং তুমি প্রশ্ন করেছো তোমার গ্রহগত অবস্থান সম্পর্কে। আমি সে বিষয়ে প্রশ্নের উত্তর দিচ্ছি।
এই প্রশ্নের উত্তর আমি যে কেবলমাত্র তোমাকে দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি সমস্ত ভক্তগণকে, যারা আপনারা এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে ফোন করে লাইন পান না, বা আপনারা অন্য যে সমস্ত টিভি মিডিয়াতে আমি এই ধরনের প্রোগ্রাম করি সেখানে আপনারা লাইন পান না। আমি আপনাদের সকলকে বলছি, আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন। এখানে যেটি অবস্থান রয়েছে, তোমার লগ্ন হচ্ছে মিন 1 2 3 4, এই 4 নম্বর ঘরের মালিককে বুধ, সে এখানে কোথায় আছে? সে আছে 5 6 7 8 9 10 নম্বর ঘরে। এখানে রবি বুধ বৃহস্পতি, তুমি তোমার জন্মকুণ্ডলী সম্পর্কে অবগত? আপনার আলোচনা শুনে অবগত হয়ে গেছে যে রবি বুধ এবং বৃহস্পতি তোমার এখানে রয়েছে, এক্ষেত্রে রবি এবং বুধ এই দুটি গ্রহ মিলিয়ে সৃষ্টি হয়ে থাকে বুধাদিত্য যোগ। সুতরাং বুদ্ধিমত্তা তোমার মধ্যে রয়েছে, স্পিকিং পাওয়ার তোমার মধ্যে রয়েছে, কম সময়ে নিজের বক্তব্যকে বুঝিয়ে উপস্থাপন করার মতো দক্ষতা তোমার মধ্যে রয়েছে। সে প্রমাণ তো আপনারা সকলেই পেলেন যে কত কম সময়ের মধ্যে ও সম্পূর্ণ ডিটেলসটি এখানে উপস্থাপন করলো। কিন্তু এখানে তোমার বুধাদিত্য যোগের সাথে বৃহস্পতি যুক্ত হয়ে গিয়ে ধন নাশ যোগের সৃষ্টি করেছে, যেটি তোমার বুদ্ধিমত্তার ক্ষেত্রে সমস্যা দেবে না, যেটি তোমার একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সমস্যা দেবে না, সমস্যা দেবে তোমার ফিনান্সিয়াল অবস্থার ক্ষেত্রে, তোমাকে জীবনে আর্থিক ক্ষেত্রে সমস্যা দেবে এই ধন নাশ যোগ। সুতরাং তুমি যে পরীক্ষা দিতে চলেছ, সেই পরীক্ষায় তুমি অবশ্যভাবে কৃতকার্য হবে বা তুমি সফল হবে, সে বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু তোমার কর্মজীবনে সংশয় রয়েছে। এবার যেটি বিষয়, যেটি আমাদের আজকে আলোচনার সাথে অত্যন্ত প্রাসঙ্গিক হবে, তোমার মায়ের স্বাস্থ্য কেমন যাবে। আমি বহুবার ভক্তগণ আপনাদেরকে বলেছি, রবি থেকে বিচার করা হয় পিতা। রবি যদি জন্মকুণ্ডলীতে ভালো অবস্থাতে থাকে, তাহলে আমাদের পিতৃ স্বাস্থ্য বা পিতার সাথে সম্পর্ক বা পিতার ধন প্রাপ্তি ইত্যাদি ঘটে থাকে। পিতার সাথে সুসম্পর্ক থাকে, পিতৃধন লাভ করা যায় এবং পিতার দীর্ঘ আয়ু ঘটে থাকে। আর রবি যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে অকালে পিতৃবিয়োগ, পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া এবং পিতার সাথে সম্পর্কের অবনতি ঘটে থাকে। সেই রকম চন্দ্র থেকে বিচার করা হয়ে থাকে মাতা। মায়ের সাথে কত দূর সুসম্পর্ক থাকবে, মায়ের কত স্নেহ মমতা পাওয়া যাবে ইত্যাদি বিচার করা হয় চন্দ্র থেকে। তোমার জন্মকুণ্ডলীতে চন্দ্র ভালো অবস্থাতে আছে, সুতরাং মায়ের স্বাস্থ্যের বিষয়ে তোমার কোনো প্রকার সমস্যা এই মুহূর্তে থাকবে না বা অশুভ কিছু থাকবে না। তাহলে আমি যে বিষয় নিয়ে আরেকটি তুমি প্রশ্ন করেছে সরকারি চাকরির বিষয়ে, সেখানে এখানে বাধা আছে ওই ধননাশ যোগের জন্য। তাহলে যেটি বিষয় আমি মনে হয় ওনার যদি প্রতিকারের প্রয়োজন হয়, স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, আপনি যোগাযোগ করে নেবেন এবং পরে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন অ্যাপয়েন্টমেন্ট করে। তাহলে বলছিলাম যে থাম সম্পর্কে বা আমাদের বৃদ্ধাঙ্গুলি সম্পর্কে দেখেনি কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার, আর দেবদাবাবুকেও নমস্কার। হ্যাঁ, আমার নাম হচ্ছে চন্দন বসুরায়। বলো। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 5th নভেম্বর 1980। 5th নভেম্বর 1980। হ্যাঁ, রাত্রি 9:55। রাত্রি 9:55। কলকাতায় জন্ম। বাহ, সব জেনে গেছেন একদম। অনেকদিন ধরে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। আর যাও পেয়েছিলাম তার লাস্টের দিকে। আচ্ছা আচ্ছা, বলুন। আচ্ছা, তুমি বলো যে 5th নভেম্বর 1980 সেদিন কি বুধবার ছিল? হ্যাঁ। এবং তোমার কি কন্যা রাশি এবং কর্কট লগ্ন? হ্যাঁ। তুমি কি বিষয়ে প্রশ্ন করতে আমার চাও? কর্মজীবনে সরকারি চাকরি আছে কিনা, আমি অ্যাকচুয়ালি বিকম 2002 তে পাস করেছি এবং আমার আরেকটা কোশ্চেন আছে, আমি এমকম আর এমবিএ দুটোর মধ্যে কোনটা করলে আমার সুবিধা আছে একটু কাইন্ডলি বলবেন, আর আমার স্বাস্থ্যটা ভালো যাচ্ছে। ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে মিস্টার বাসু, অসংখ্য ধন্যবাদ। আর অনুষ্ঠানটা বোধহয় মানে দেখার জন্যই বসে থাকেন না? আচ্ছা তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, সেই ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে তোমার হচ্ছে কন্যা রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন,
এবং হচ্ছে চিত্রা অর্থাৎ হচ্ছে 14 নম্বর নক্ষত্রে তোমার জন্ম এবং কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম, বৈশ্য বর্ণ ও দেবাড়িগণ। তুমি এখানে যেটি প্রশ্ন করেছো তোমার সরকারি চাকরি সম্পর্কে, এবং তুমি এখানে প্রশ্ন করেছো যে তোমার আর কি ধরনের শিক্ষা শুভ হবে। তুমি সে বিষয়ে নিশ্চয়ই জানো যে তোমার জন্মকুণ্ডলিতে রবি এবং শুক্র নিচস্থ অবস্থাতে রয়েছে। আমি সে বিষয় উপস্থাপন করছি, তুমি শুনতে থাকবে। তার সাথে শুনতে থাকবেন আপনারা যাদের আপনাদের সরকারি চাকরি বা উচ্চ শিক্ষা সম্পর্কে প্রশ্ন রয়েছে। এখানে যেটি অবস্থান আছে, এখানে তোমার আছে রাহু এবং এখানে আছে কেতু। এই ওপর দিকে 1 2 3 4 5 এই সম্পূর্ণ ঘরগুলি ফাঁকা। তাহলে কি সৃষ্টি হয়েছে? এখানে কাল সর্পযোগ সৃষ্টি হয়েছে। ভক্তগণ, আপনারা মনে রাখবেন যে যদি কোনো জাতক বা জাতিকা, যদি কোনো পুরুষ শিশু বা যদি কোনো মেয়ে শিশু এই পৃথিবীতে কালসর্প যোগ নিয়ে জন্মায়, তাহলে সে শিশু অত্যন্ত প্রতিভা নিয়ে জন্মায়। অর্থাৎ একটি মানুষ যে প্রতিভা নিয়ে জন্মায় তার থেকে 3 গুণ বেশি প্রতিভা নিয়ে জন্মায় একটি কালসর্প যোগের ব্যক্তি। কিন্তু এই কালসর্প যোগের ব্যক্তিরা এত প্রতিভাশালী হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে বিকশিত করতে পারে না এবং তারা ভীষণভাবে বাধা বিপত্তির সম্মুখীন হয়ে থাকে। তার সাথে সাথে দেখা দেয় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, এবং তার সাথে দেখা দেয় পিছন থেকে শত্রুতা। যে কালসর্প যোগ সম্পর্কে আমি ইতিপূর্বে বহু আলোচনা আপনাদের সামনে করেছি। সুতরাং এখানে তোমার কালসর্প যোগ আছে, এবং যে কালসর্প যোগ থাকবার কারণে জীবনে 33 বছর 9 মাস পর্যন্ত নিজেকে বিকশিত করবার ক্ষেত্রে অত্যন্ত বাধা থাকবে তোমার মধ্যে। এখানেই শেষ নয়, এছাড়া দুটি ইম্পর্টেন্ট প্ল্যানেট তোমার এখানে ড্যামেজ অবস্থাতে রয়েছে। তুমি জানো যে তোমার বাংলাতে কার্তিক মাসে জন্ম এবং রবি রয়েছে 10 ডিগ্রির মধ্যে। সুতরাং তোমার এখানে রবি নিচস্থ রয়েছে, অর্থাৎ রবি রয়েছে এখানে। তোমার লগ্ন এটি 1 2 3 4 4 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে কোয়ালিফিকেশন। এই ঘরটির মালিক কে? শুক্র। সেও আছে নিচস্থ, সে আছে এখানে, আর রবি আছে এখানে। সুতরাং এরপরে উচ্চশিক্ষার ক্ষেত্রে তুমি ভীষণভাবে বাধাপ্রাপ্ত হবে। এখানেই শেষ নয়, এই রবি এবং শুক্র কি জন্য এত গুরুত্বপূর্ণ গ্রহ, আমরা কেন রবি এবং শুক্রকে এত প্রাধান্য দেব, ভক্তগণ অত্যন্ত মন দিয়ে শুনবেন। রবি থেকে যেমন বললাম বিচার করা হয় পিতা, এই রবি থেকে বিচার করা হয়ে থাকে সরকারি চাকরি, রবি থেকে বিচার করা হয়ে থাকে একটি মানুষের প্রতিষ্ঠা, একটি মানুষের যশ এবং সৌভাগ্য। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা আপনারা অত্যন্ত মন দিয়ে শুনুন। যে কোনো প্রতিভাই কিন্তু জীবনে বিকশিত হতে পারে না। জীবনে সঠিক সময়ে সঠিক প্রতিষ্ঠা লাভ করবার জন্য রবিকে ভালো অবস্থাতে থাকতে হবে। আর এই রবি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে দেখা যায় একটি মানুষ 55 বছরে গিয়েও সে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। আর কি শুক্রকে এত প্রাধান্য কেন দেওয়া হয়েছে? একটি মানুষ যে জ্ঞান বা প্রতিভা, যে গুণগুলোকে সে সঞ্চয় করলো, একটি মানুষ যে একাডেমিক কোয়ালিফিকেশন গুলোকে সঞ্চয় করলো, এত মোটা একটি ফাইল তৈরি করে ফেললো শিক্ষার, উচ্চ শিক্ষা, সেই ফাইলটাকে সে জীবনে কতটাকে প্রয়োগ করতে পারবে? যে শিক্ষাগুলো সে বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে অর্জন করলো, সেই শিক্ষাগুলোকে সে জীবনে কতটা প্রয়োগ করে নিজেকে, সমাজকে এবং পরিবারকে উচ্চ শিখরে প্রতিষ্ঠিত করতে পারবে, সেটা সর্বদা নির্ভর করে শুক্রের ওপর। শুক্র দিয়ে থাকে একাডেমিক কোয়ালিফিকেশনের বাস্তব প্রয়োগ। কি লাভ আছে যদি সেই শিক্ষাকে আপনি প্রয়োগ না করতে পারেন? যে শ্রমজীবী মানুষটা অন্যের
বোঝা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছে দিয়ে 50 টাকা পারিশ্রমিক নেয়, আর আপনি সকালবেলা উঠে আপনার শিক্ষার ফাইল নিয়ে একবার এ অফিস একবার ও অফিস, বছরের পর বছর ইন্টারভিউ দিয়ে চলেছেন। কর্মজীবন কবে শুরু করবেন? কি দরকার ছিল এই শিক্ষার, যে শিক্ষা জীবনে কোনো কাজে লাগছে না? ভাবছেন আমি এত একাডেমিক কোয়ালিফিকেশন সঞ্চয় করলাম, তবু কেন আমি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারছি না, এগুলোকে কাজে লাগাতে পারছি না? অনেক কারণ খুঁজছেন, কারণ আর কোথাও লুকিয়ে নেই, কারণ লুকিয়ে আছে আপনার এই জন্মকুণ্ডলীর মধ্যে। দেখুন শুক্র সেখানে নিচস্থ অবস্থাতে আছে। শুক্র যদি কারো নিচস্থ অবস্থাতে থাকে তাহলে তার বাস্তব প্রয়োগ ঘটে না। বাস্তব প্রয়োগ ঘটাতে গেলে সমস্যা দেখা দেয়। অর্থাৎ সে যেরকম ভাবে যেরকম কোয়ালিটির সে একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেছে সেরকম জব স্যাটিসফ্যাকশন সে পায় না। সুতরাং অবশ্যভাবে তোমার এই ক্ষেত্রে শুক্র এবং রবি এই দুটো গুরুত্বপূর্ণ গ্রহের প্রতিকার করতে হবে। তার সাথে সাথে আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্র এবং রবি খারাপ অবস্থাতে আছে, আপনারা অবশ্যভাবে গ্রহ প্রতিকার করবেন। হ্যাঁ দেবদাসবাবু, আরেকজন দর্শক অলরেডি অপেক্ষা করছেন ফোনে, আমরা দেখে নিই। আর সত্যি আমি আপনার কথা যত শুনি ততই অবাক হয়ে যাই। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আমি একটু আমার দিদি সম্পর্কে জানতে হ্যাঁ দিদির নাম বলুন। শান্তা ব্যানার্জি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। ওনার ডেট অফ বার্থ হচ্ছে 1967। 28 জুন। 28 জুন 67। হ্যাঁ। হ্যাঁ সময়? সকাল 7:37 মিনিট। 7:37 সকাল, ক্যালকাটা। 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 কি জানতে চাইছেন? অ্যাকচুয়ালি আমার দিদি একটা সরকারি চাকরি করে, কিন্তু ওর আদার্স অনেক কোয়ালিফিকেশন আছে, যেমন মাস মিডিয়ারও কিছু কোয়ালিফিকেশন আছে, তারপরে পার্সোনাল কিছু মানে হ্যান্ডিক্রাফটের যে সমস্ত ট্রেনিংগুলো নেয় না, যেগুলো ক্রাফটের ট্রেনিংগুলো আছে, কিন্তু কোনোটাই ঠিক ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছে না। সরকারি চাকরিটা করছে মোটামুটি। আচ্ছা মা, তুমি একটি কথা বলো যে 28 জুন 1967 সেদিন কি বুধবার ছিল? হ্যাঁ। এবং ওর কি কুম্ভ রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি ওর কর্মজীবন সম্পর্কে প্রশ্ন করছো। যেটা নিয়ে আপনি আলোচনা করছিলেন সেই বিষয়টাই চলে এসেছে। ঠিক আছে মা, সঙ্গে থাকো। অসংখ্য হ্যাঁ। আচ্ছা 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 মা, থ্যাংক ইউ ফর কলিং। এখানে যেটি ওর গ্রহ সন্নিবেশ আছে সেখানে দেখা যাচ্ছে যে কুম্ভ রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন এবং হচ্ছে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ হচ্ছে 25 নম্বর নক্ষত্রের জন্ম, এবং তার সাথে দেখা যাচ্ছে যে কৃষ্ণপক্ষে ষষ্ঠী তিথিতে জন্ম, শূদ্র বর্ণ ও নরগণ। এখানে তুমি যেটি প্রশ্ন করেছো যে এর থেকে কি আর বেটার চান্স ওর আসবে, বা ও যে একাডেমিক কোয়ালিফিকেশনগুলোকে সংগ্রহ করেছে সেগুলোকে কাজে লাগিয়ে ও জীবনে এগিয়ে যেতে পারবে কি না, আমি এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছিলাম। তাহলে মানে আমি উত্তর দিচ্ছিলাম। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে সেখানে যেটি দেখা যাচ্ছে ওর এটি হচ্ছে লগ্ন, আর এই লগ্নে বসে আছে বৃহস্পতি, অত্যন্ত আনন্দময় লগ্নে বৃহস্পতি, তাও আবার কর্কট লগ্নে, অতীব কম জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যায়। সুতরাং এই জন্মকুণ্ডলী শুভ এবং আর্থিক ক্ষেত্রে সমস্যা দেখা দেবে না। ইতিপূর্বে আমি আপনাদের বহুবার বলেছি যে এই ঘরে বৃহস্পতি শক্তিশালী, এবং লগ্নে বা 4 নম্বর বা 7 নম্বর বা 11 নম্বর এই ইত্যাদি ঘরগুলোতে বৃহস্পতি থাকা শুভ। তাহলে এক্ষেত্রে ওর এগিয়ে না যেতে পারার কারণটা কি খুঁজতে হবে আমাদেরকে। এত ভালো বৃহস্পতি থাকা সত্ত্বেও স্যাটিসফ্যাকশনের অভাব হচ্ছে। কিসের অভাব হচ্ছে না, একাডেমিক কোয়ালিফিকেশনটা বেশি হয়ে যাচ্ছে আর তার প্রয়োগটা কম হয়ে যাচ্ছে, র্যাঙ্ক কম আর কোয়ালিটি বেশি, কিন্তু হওয়া উচিত সমান সমান, তবে সে সফল হতে পারবে জীবনে, তবে তার মধ্যে স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে। কি কারণ? তাহলে এখানে আছে লগ্ন, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে দুটি গ্রহ আছে, রবি এবং বুধ। আমি এই মাত্র বলেছি যে রবি ভালো অবস্থায় থাকলে জীবনে ভালো প্রতিষ্ঠা পাওয়া যায়।
রবি এবং বুধ এখানে শক্তিশালী, শুভ বুধাদিত্য যোগ আছে, কিন্তু 12 নম্বর ঘরে, আর এই 12 নম্বর ঘর থেকে বিচার করা হয় ডিমোশন, ব্যয়। ইতিপূর্বে আমি যখন আলোচনা করেছিলাম যে 11 থেকে আয়, 12 থেকে ব্যয়, 11 থেকে প্রমোশন, 12 থেকে ডিমোশন। সুতরাং রবি এখানে 70% বেশি শুভ ফল দিতে পারছে না, সেই জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। অবশ্যভাবে সেই জন্য এখানে রবির প্রতিকার করতে হবে। আর কি, আর হচ্ছে যে শুক্র এখানে চন্দ্রের ঘরে রয়েছে, অর্থাৎ বৃহস্পতি আর শুক্র একই ঘরে রয়েছে। আপনারা জানেন যে শুক্র এবং চন্দ্র এই দুটি গ্রহ মিলে অবশ্যভাবে ফেমাস যোগ সৃষ্টি করে থাকে, কিন্তু এক্ষেত্রে এই বৃহস্পতির সাথে যেহেতু শুক্র রয়েছে, তাই এই শুক্র খুব ভালো ফল দিতে পারছে না। সুতরাং এক্ষেত্রে অবশ্যভাবে রবি এবং শুক্রের গ্রহ প্রতিকার করতে হবে এবং সেজন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নিতে হবে। আর এত সুন্দরভাবে বিশ্লেষণ, সুতরাং বুঝতেই পারছেন। স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, আপনি পরে যোগাযোগ করে নেবেন। তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, এত সুন্দর বলেন না, আমি খুব অবাক হয়ে যাই যে থাম, তাহলে মেলে আর কি। আমি একটু ডিস্টার্ব করে নিয়েছি, আসলে আমি এত আনন্দিত হই না, মানে রিসার্চের কাজে তো এত এটা যে আনন্দিত হই না যে- মিলতে হবে যে আমরা দেখে নেব যে আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি যেটা বলে গিয়েছে, আজকে এই কম্পিউটারের যুগে এসে সেটাকে তো আমরা এভাবে মেনে নিতে পারি না। আমাদের মেনে নিতে হবে যাচাই করে যে আমরা সেটিকে দেখতে পাচ্ছি কিনা। যদি আমাদের বাস্তব অভিজ্ঞতা বলে যে হ্যাঁ সেটি ঘটছে, তাহলেই বলবো অ্যাস্ট্রোলজি ঠিক। আর যদি দেখি যে না সেটি ঘটছে না, তাহলে আমরা বলবো অ্যাস্ট্রোলজি ভুল এবং এই শাস্ত্রকে আমরা ছুঁড়ে ফেলে দেব। তাহলে যেটি বিষয়, তাহলে হচ্ছে যে এই থাম থেকে কি কি আমরা জানবো। আপনারা আপনাদের এই থামটিকে এইভাবে টেনে দেখুন যে কারোর থাম একেবারে পিছনের দিকে ঝুঁকে যাচ্ছে, কারোর থাম সামান্য ঝুঁকছে, কারোর একেবারে সোজা, এক ফোঁটা ঝুঁকছে না। কি কারণ তার? এ থেকে বিচার করা হয় একটি মানুষের পার্সোনালিটি, এ থেকে বিচার করা হয় একটি মানুষের দৃঢ়তা, এ থেকে বিচার করা হয় একটি মানুষ ক্রোধী না একটি মানুষ শান্ত স্বভাবের। কিভাবে আপনি বিচার করবেন? যদি আপনার থামটি ঝুঁকে যায়, তাহলে আপনি যে কোনো চাপের মুখে নতি স্বীকার করতে বাধ্য হবেন, আপনি নিজের মতামতকে ছেড়ে দিতে বাধ্য হবেন। কিন্তু যদি আপনার থামটি একেবারে সোজা অবস্থায় থাকে, 90 ডিগ্রিতে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে নো কম্প্রোমাইজ। আপনি যে কোনো অবস্থাতে আপনার মতামতকে দাম দিয়ে স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করবেন। যদি আপনার এই থামটি সামান্য কিছুটা ঝোঁকে, ফিরে আসছি সে বিষয়। অসংখ্য দর্শক আপনার জন্য অপেক্ষা করে। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি মধুসূদন ভট্টাচার্য বলছি হাওড়া থেকে। বলুন। আমার ভাইয়ের জন্ম তারিখ হচ্ছে 6th নভেম্বর 1955। 6th নভেম্বর 11:40 6th নভেম্বর 1955। হ্যাঁ, 11:40 সকাল। সকাল। আচ্ছা, আর কর্কট রাশি। না সেগুলো বলবার দরকার নেই। প্লেস এডুকেশন সম্বন্ধে এবং দাম্পত্য জীবন সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আর প্লেসটা? জন্মস্থান একটু জোরে বলবেন। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। হাওড়া। আচ্ছা, কত সাল বলেছেন উনি? 6/11/55। 55। হ্যালো, যাই হোক, কেটে গেছে না, এই বিষয়ে উনি বলেছেন যে 55 এ জন্ম, অর্থ হচ্ছে 55 সালে জন্ম। উনি জানতে চাইছিলেন শিক্ষা সম্পর্কে। সুতরাং এই বিষয়টি একটু বলেছে না 85। যাই হোক, তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে এই থাম, তাহলে হচ্ছে যাদের থামটি সামান্য কিছুটা ঝুঁকছে, তাহলে তারা যে কোনো অবস্থায় সকলের সাথে মানিয়ে নিয়ে কাজ করতে পারবে। এবার যেটি বিষয় যে এই থামটি আপনারা দেখুন যে এর দুটো পার্ট আছে, একটি ওপরের পার্ট আর একটি নিচের পার্ট। এটার মধ্যে দুটো পার্ট আছে। এই ওপরের এই যে অংশটা, এটা যদি কারো খুব দীর্ঘ হয়, তাহলে তার মধ্যে ইচ্ছা শক্তি খুব বেশি থাকবে।
আর যদি সেটি ছোট হয় তাহলে ইচ্ছা শক্তি কম থাকবে। অর্থাৎ সে যদি সচিনকে খেলতে দেখে তাহলে সে আশা রাখবে যে আমি কোনোদিনও ইন্টারন্যাশনাল খেলি বা না খেলি রঞ্জি খেলবো, আমিও করব, আমিও পারবো, সেলফ কনফিডেন্স। আর যদি এটি ছোট হয়, ও সচিন, ও তো আমি পারবো না, আমি কি পারবো, আমি ছোটখাটো মানুষ, হেরে যাওয়া, প্রথমেই নতি স্বীকার করে নেওয়া, এটি ডিপেন্ড করে এই অংশটার ওপর। আর যদি এই নিচের অংশটা খুব ছোট হয় আর যদি নিচের অংশটা যদি খুব বড় হয় তাহলে কি ফল দেবে? এই ওপরের অংশের সাথে নিচের অংশে একটা ব্যালেন্স থাকতে হবে। তাকে যদি সচিন অবধি পৌঁছতে হয় বা রঞ্জি অবধি পৌঁছতে হয় তাহলে তো বসে থেকে হবে না, কাজ করতে হবে, লজিক চাই। তাহলে সে যদি এটি যতটা উচ্চ বা যতটা দীর্ঘ, এই নিচের অংশটা যদি সেই রকম দীর্ঘ হয় তাহলে সে সেখানে পৌঁছানোর জন্য মেহনত করবে, সে পরিশ্রম করবে। তার উচ্চ আশা এবং তার পরিশ্রম দুটোর মধ্যে একটা সন্তুলন, একটা মিশ্রণে সে জীবনে উন্নতি লাভ করতে পারবে। আর যদি এই উপরের অংশটি খুব বড় হলো, নিচের অংশটি ছোট্ট, তাহলে স্বপ্ন হবে আকাশ ছোঁয়া আর বাস্তব প্রচেষ্টা কিচ্ছু থাকবে না। অর্থাৎ একটি 5 তলা বাড়ির লেআউট প্ল্যান তৈরি করে ফেলবে, কিন্তু সেই বাড়িকে বাস্তবে রূপদান করতে গেলে কি পরিমাণ অর্থ খরচা, কি পরিমাণ সময় খরচা, সে সম্পর্কে তার কোনো বাস্তব ধারণা থাকবে না। এরা অলিক কল্পনার মধ্যে সর্বদা বিরাজ করে বা দিবা স্বপ্নের মধ্যে বিরাজ করে। এটা প্রবাদ বাক্য আছে না, যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছি। আর যদি কারোর এই অংশটি ছোট আর নিচের অংশটি অত্যন্ত বড় হয় তাহলে এরা অত্যন্ত বেশি যুক্তি নির্ভর হয়ে পড়ে এবং অত্যন্ত বেশি বিচার করে চলতে শুরু করে। এই এত বিচার করার ফলে এরা তাদের কাজের সময়কে হারিয়ে ফেলে। অর্থাৎ যদি তার কাছে 2টি চাকরির ইন্টারভিউ অফার আসে, সে কোনটা করবে? একবার এটা একবার এটা করতে করতে চিঠি লিখবার বা সেখানে যাবার ডেট তার কাছে পেরিয়ে যাবে, সে সঠিক সময়ে তার সিদ্ধান্তকে তৈরি করতে পারবে না। এত বেশি বিচার তারা করে। সে কোন কোম্পানির রং বাড়িতে লাগাবে, রং দেখতে দেখতে দুর্গা উৎসব পার হয়ে যাবে, তবু তার বাড়ি পেন্টিং করা হবে না। এত বেশি চিন্তা, এত বেশি যুক্তি নির্ভর হয়ে পড়ে এরা। তাহলে এটি আদর্শ থাম আমরা কাকে বলবো? যার মধ্যে এই ওপরের অংশ এবং নিচের অংশের একটা সমান ভাগ থাকবে এবং এই থামটি ছোট না হয়, থামটি হতে হবে দীর্ঘ। দীর্ঘ থাম আমরা কাকে বলবো? এইভাবে রাখলে কম করে এই অংশের ওপরে যেন আমাদের থামটি উঠে আসে, এই অংশটার ওপরে এই আঙুলের যেটি হচ্ছে শুরু হয়েছে এর ওপরে যেন থামটি উঠে আসে। এবার যেটি বিষয় আমরা দেখেছি যে কারোর কারোর থাম যে নখ আছে, এই যে এই আঙুলের যে নখগুলো, এই নখে একটি করে সাদা দাগ বা চন্দ্রমা সৃষ্টি হয়েছে। বহু লোকের আছে। এই যে দাগ বা যে চন্দ্রমা সৃষ্টি হয়েছে, এ থেকে আমরা কি বুঝবো? এ থেকে আমরা বুঝবো যে একটি মানুষ কতটা স্বপ্নালু, তার স্বপ্ন বিচার করা হয় এখান থেকে। এবার যেটি বিষয় যে আমরা যদি আমাদের আঙুলের দিকে ভালো করে দেখি তাহলে আমরা এরকম রিং আমরা দেখতে পাবো। এইরকম রিং আমরা এইভাবে যদি ছাপ দেই, আমরা দিক খালি দিয়ে, তাহলে এরকম রিং আমরা আমাদের আঙুলের মধ্যে দেখতে পাবো। এইরকম রিং সেটি এখানে সৃষ্টি হয়েছে, প্রত্যেকটি আঙুলে আছে, প্রত্যেকটি আঙুলে আছে। এই ছাপ দেখে বিচার করা যায় যে সে মানুষটি বুদ্ধিজীবী কি শ্রমজীবী, সেই মানুষটি কত বুদ্ধিমান নাকি খুব সাধারণ মানের মানুষ। এই রিং যত সুসংহত হবে, অর্থাৎ এই রিংগুলো যত পরিষ্কার হবে, একটার গায়ে যেন আরেকটা ঠেকে না যায়,
একেবারে বিন্দু থেকে শুরু করে ছড়িয়ে পড়বে, তাহলে জানতে হবে যে সেই ব্যক্তিটি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি এবং বুদ্ধিজীবী ব্যক্তি। আর যদি এই রিং কারোর ভাঙাচোরা থাকে, একটার গায়ে আরেকটা লেগে গিয়েছে, সুসংহত নয়, সুশৃঙ্খল নয়, তাহলে জানতে হবে যে তার মধ্যে উচ্চ শিক্ষার বিকাশ, উচ্চ কর্মের বিকাশ সম্ভব নয়। এবার যেটি বিষয়, যে এইগুলো আমি বললাম থাম সম্পর্কে, আরো আমি 2-4টি কথা বলবো আজকে হাত সম্পর্কে। যে আমাদের এই যে হাত, এই হাতের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আঙুলের একটা পার্ট, আর একটা হচ্ছে আমাদের এই অংশটা। যদি কারোর যার যত বেশি এই অংশটা দীর্ঘ হবে, সে ব্যক্তি তত বেশি প্র্যাকটিক্যাল হবে। আর যার যদি আঙুলের অংশটা যত বেশি বড় হবে, তার মধ্যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মবাদ তত বেশি প্রকট হবে। এখান থেকে শুরু করে এই অবধি যার যত বড় হবে, সে ব্যক্তি তত বেশি প্র্যাকটিক্যাল হবে। এখান থেকে শুরু করে এই মাথা অবধি যার যত বড় হবে, সে ব্যক্তি তত বেশি আধ্যাত্মবাদের দিকে উন্নতি লাভ করতে পারবে। এবারে আপনারা দেখুন এই হাত সম্পর্কে, যে হাতের 3টি রেখা প্রত্যেকেরই রয়েছে, হাতের 3টি রেখা প্রত্যেকের রয়েছে। কিন্তু হাত নিয়ে কথা বলতে গেলেই আমরা একটা কথার খুব ভাবে সম্মুখীন হই। সেটি কি? সেটি হচ্ছে যারা পুরুষ তাদের মনে করা হয় এই হাতটি তার আর এই বাঁ হাতটি তার স্ত্রীর, আর যারা নারী তারা মনে করে থাকে যে বাঁ হাতটি তার এবং ডান হাতটি তার স্বামী। এই ধারণা সম্পূর্ণ মিথ্যে। এই দুটি হাত থেকেই আপনারই ভাগ্য নির্দেশ করে। কিভাবে নির্দেশ করে? আমাদের এই হাতকে আপনারা এইভাবে রেখে যদি দেখেন, যে সমস্ত রেখাগুলো মিলছে দুটো হাতের, জানবেন সেই রেখাগুলো আমাদের জীবনে ফল দান করবে। আর যেই রেখাগুলো মিলছে না, সেই রেখাগুলো আমাদের জীবনে ফল দান করতে পারবে না। এই দুটি যে রেখা, এই যে দুটি হাতের যে রেখা যেগুলো মিলছে, মানে এই হাতেও আমার যেরকম আছে, এই হাতেও যদি সেরকম থাকে, তাহলে সেই রেখাগুলো আমাদের সুফল দান করবে। আর যেই রেখাগুলো মিলছে না, সেগুলো আমাদেরকে সুফল দান করবে না। তাহলে যেটি বিষয়, যে এই যে হাত, এই হাতের সকলে 3টে রেখা আছে। আমি এই রেখাগুলোকে আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। একটি রেখা এখান থেকে এসে এই যে শুক্রের এই যে নেমে গেছে, এটি হলো আমাদের জীবন রেখা। এবং তার পাশ দিয়ে আরেকটি রেখা গেছে বা মাঝের যে এক রেখা, এটি হলো আমাদের শিরোরেখা বা হেডলাইন। আর আরেকটি রেখা এখানে এসে আমাদের আঙুলের দিকে উঠে গেছে, এটি হলো আমাদের হৃদয় রেখা বা হার্ট। যে কোনো হাতে দেখতে পাওয়া যায়, 97.64% হাতে দেখতে পাওয়া যায়। খুব কম সংখ্যক ব্যক্তির হাতে এই রেখা 3টে থাকে না, যে কোনো একটি রেখা কম থাকে। এবার এই রেখাগুলো থেকে আমরা কি বুঝবো? এই যে হার্ট লাইন এবং হচ্ছে আমাদের হেড লাইন এবং আমাদের লাইফ লাইন, এই শিরোরেখা